চলুন আজকের এই আলোচনায় সরাসরি ঢুকে পড়া যাক। কর্মক্ষেত্রে সবচেয়ে বড় রহস্যটা কি জানেন? মাস শেষে একজন কর্মীর প্রতিশ্রুত বেতনের চেয়ে তার হাতে পাওয়া চূড়ান্ত বেতনের পরিমাণ সবসময় কম কেন হয়? এইচএসসি হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় অর্থাৎ বেতন ও মজুরি হিসাবের ঠিক এই জায়গাটা নিয়েই আজকে আমরা একদম বিস্তারিত বিশ্লেষণ করব। আজকের এই আলোচনাকে 5টি মূল ধাপে সাজানো হয়েছে। নিট বেতন ডিকোডিং থেকে শুরু করে উপার্জন, কর্তন, ওভারটাইম গণনা এবং একদম চূড়ান্ত অ্যাকাউন্টিং জাবেদা দাখিলা পর্যন্ত ধাপে ধাপে সবকিছুই এখানে কভার করা হবে। তো শুরু করা যাক আমাদের প্রথম ধাপ, নিট বেতন ডিকোডিং। মজুরি বা বেতন হিসাব নিখুঁতভাবে বুঝতে হলে সবার আগে সেই মূল সূত্রটা আয়ত্ত করতে হবে যা আসলে প্রতিটি পেচেক বা বেতনের হিসাবকে নিয়ন্ত্রণ করে। নিট বেতন বা নিট মজুরি জিনিসটা আসলে কি? সহজ কথায় এটা হচ্ছে সেই প্রকৃত নগদ অর্থ যা একজন কর্মী দিন শেষে নিজের পকেটে করে বাড়ি নিয়ে যান। কাগজে কলমে মোট উপার্জন হয়তো অনেক বেশি দেখাতে পারে, কিন্তু কিছু নির্দিষ্ট বাধ্যতামূলক এবং ঐচ্ছিক কর্তন বাদ দেওয়ার পরই কেবল এই চূড়ান্ত ফিগারটা পাওয়া যায়। এই সমীকরণটিকে চাইলে একটা পানির বালতির সাথে তুলনা করা যেতে পারে। মোট উপার্জন বা গ্রস আর্নিংস হলো সেই পানি যা বালতিটাকে ভরছে। অন্যদিকে কর্তন বা ডিডাকশনগুলো হলো বালতির তলায় থাকা ছোট ছোট ছিদ্র যা দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে। আর নিট বেতন সেটা হলো সেই অবশিষ্ট পানি যা দিন শেষে বালতির ভেতরে থেকে যায়। বেশ ইন্টারেস্টিং, তাই না? এবার আসা যাক দ্বিতীয় অংশে, উপার্জন বনাম কর্তন। এখানে সবচেয়ে মজার বিষয়টা হলো একজন কর্মীর বেতনের বিভিন্ন উপাদানকে খুব সহজেই দুটো প্রধান ক্যাটাগরিতে ভাগ করে ফেলা যায়। একটা ছোট্ট ট্রিক শেয়ার করি। সাধারণত মূল বেতনের পাশাপাশি যে বিষয়গুলোর নামের শেষে ভাতা বা অ্যালাউন্স যুক্ত থাকে, যেমন চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া বা মহার্ঘ ভাতা, সেগুলো হলো উপার্জন। এগুলো সরাসরি বেতনের সাথে যোগ হবে। অন্যদিকে আয়কর, কল্যাণ তহবিল বা বিনা বেতনে ছুটির জন্য কাটা অর্থ, এগুলোর নামের সাথেই বোঝা যায় যে এগুলো কর্তন হিসেবে কাজ করবে এবং মোট উপার্জন থেকে সোজা বিয়োগ হয়ে যাবে। তবে মজুরি বিবরণী তৈরি করার সময় প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিলের দিকে একদম তীক্ষ্ণ নজর রাখতে হবে। অ্যাকাউন্টিংয়ের সবচেয়ে বেশি কনফিউশন তৈরি হয় ঠিক এই জায়গাতেই। কে আসলে টাকাটা দিচ্ছে তার উপর ভিত্তি করে পুরো ম্যাথটাই কিন্তু বদলে যেতে পারে। নিয়মটা একদম সোজা। যদি কর্মী নিজেই ভবিষ্যৎ তহবিলে দান করেন তবে এটা স্রেফ একটা কর্তন। কিন্তু খেয়াল রাখতে হবে, যদি স্বয়ং নিয়োগকর্তা বা এমপ্লয়ার দান করেন তবে সেটা কর্মীর জন্য একটা অতিরিক্ত বেনিফিট। তাই প্রথমেই এটাকে উপার্জনের সাথে যোগ করতে হবে। কিন্তু যেহেতু টাকাটা কর্মীকে নগদে না দিয়ে একটা তহবিলে আটকে রাখা হচ্ছে, তাই হিসাবের ব্যালেন্স ঠিক রাখতে সাথে সাথে এটাকে আবার কর্তনের ঘরেও দেখাতে হবে। ট্রিকি বাট ভেরি লজিক্যাল। এর পরের টপিকটা হলো ওভারটাইম গণনা। নির্দিষ্ট কর্মঘণ্টার পর অতিরিক্ত সময় কাজ করাটা উপার্জনের একটা বিশাল অংশ, আর এটার নিজস্ব একটা স্পেসিফিক ক্যালকুলেশন মেথড আছে। এই ধরনের অ্যাকাউন্টিং প্রবলেম সলভ করার সময় ওভারটাইমের গোল্ডেন রুলটা হলো দ্বিগুণ হার বা 2x। সোজা কথায় একজন কর্মকে তার স্বাভাবিক ঘণ্টাপ্রতি মজুরির একদম ডাবল পেমেন্ট করা হয় প্রতিটি এক্সট্রা কর্মঘণ্টার জন্য। ম্যাথটা একটু ক্লিয়ার করা যাক। ধরা যাক 200 ঘন্টার জন্য কারো বেসিক বা মূল বেতন 7,000 টাকা। তাহলে স্বাভাবিক ঘন্টা প্রতি হার কত দাঁড়ায়? 7,000 ভাগ 200 মানে 35 টাকা। ওভারটাইমের ক্ষেত্রে এই হারটা ডাবল হয়ে যাবে 70 টাকা। তো কেউ যদি 20 ঘন্টা ওভারটাইম কাজ করেন তবে তার এক্সট্রা উপার্জন হবে 20 গুণ 70, অর্থাৎ মোট 1400 টাকা। একদম পানির মতো পরিষ্কার। চলুন মুভ করি আমাদের চতুর্থ সেকশনে, 3টি অপরিহার্য জাবেদা দাখিলা। এতক্ষণ যে উপার্জনের হিসাবগুলো দেখলাম সেগুলো কিভাবে অ্যাকাউন্টিংয়ের একদম ফর্মাল এবং ক্রমান্বয়িক জাবেদার ফরম্যাটে ফেলা হয় সেটা এবার দেখা যাক। একটা পেরোল বা মজুরি বিবরণী সঠিকভাবে রেকর্ড করার জন্য হিসাবরক্ষকদের একদম ঘড়ির কাঁটার মতো 3টি নির্দিষ্ট ধাপ ফলো করতে হয়। প্রথমে মোট মজুরি রেকর্ড করা, এরপর কর্তনগুলোকে আলাদা করা এবং সবশেষে সেই নিট মজুরি পরিশোধ করা। তো প্রথম ধাপে কি হচ্ছে? প্রতিষ্ঠানকে তার মোট মজুরি বা বেতনকে একটা খরচ হিসেবে দেখাতে হয়, তাই মজুরি হিসাব হবে ডেবিট। আর যেহেতু টাকাটা তখনও ক্যাশে দেওয়া হয়নি, তাই প্রদেয় ভাউচার বা প্রদেয় মজুরি হিসাব নামে একটা অস্থায়ী দায় বা লায়াবিলিটি ক্রিয়েট করে সেটাকে ক্রেডিট করতে হয়। ঠিক এর পরের ধাপে ওই মোট প্রদেয় অ্যামাউন্টটাকে ভেঙে ফেলা হয়। আগের প্রদেয় হিসাবটাকে ডেবিট করে ক্লোজ করা হয়, আর এর বিপরীতে প্রভিডেন্ট ফান্ড বা আয়করের মতো কর্তনগুলোকে স্পেসিফিক দায় হিসাবে ক্রেডিট করা হয়। এই সব কর্তন বাদ দেওয়ার পর যে ব্যালেন্সটা পড়ে থাকে সেটাই হলো আমাদের কাঙ্ক্ষিত প্রদেয় নিট মজুরি, যাকে ক্রেডিট করা হয়। আর একদম শেষ ধাপে প্রতিষ্ঠান যখন ফাইনালি কর্মীকে তার পাওনা বুঝিয়ে দেয়,
তখন ওই দায় মেটানোর জন্য প্রদেয় নেট মজুরি হিসাবকে ডেবিট করা হয়, আর যেহেতু ফার্ম থেকে নগদ টাকা বা ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে, তাই নগদান বা ব্যাংক হিসাবকে ক্রেডিট করে পুরো অ্যাকাউন্টিং সাইকেলটার একটা সুন্দর সমাপ্তি টানা হয়। ওয়েল, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বেতন হিসাবের জ্ঞান যাচাই। এতক্ষণ ধরে যে কনসেপ্টগুলো বিল্ড আপ করা হলো, সেগুলো কতটা মনে আছে তা একটা ছোট্ট কুইজের মাধ্যমে ঝালিয়ে নেওয়া যাক। প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি বলা হয় স্বয়ং নিয়োগকর্তা প্রভিডেন্ট ফান্ডে 10% দান করেছেন, তবে মজুরি বিবরণীতে এই অ্যামাউন্টটা ঠিক কোথায় বসবে? ওই যে একটু আগে শেখা প্রভিডেন্ট ফান্ড ট্র্যাপের নিয়মটা একটু মনে করার চেষ্টা করলেই উত্তরটা কিন্তু চোখের সামনে ভেসে উঠবে। এক্স্যাক্টলি, সঠিক উত্তর হল এটা উভয় দিকেই বসবে। লজিকটা খুব সিম্পল। যেহেতু নিয়োগকর্তা এই টাকাটা দিচ্ছেন, তাই এটা কর্মীর জন্য একটা উপার্জন যা টোটাল আর্নিংসের সাথে যোগ হবে। কিন্তু একই সাথে টাকাটা তো আর ক্যাশে দেওয়া হচ্ছে না, বরং একটা ফান্ডে লক করে রাখা হচ্ছে। তাই পরক্ষণেই এটাকে টোটাল ডিডাকশন বা কর্তন হিসাবেও বিয়োগ করে দেখাতে হবে। এই যে নিখুঁতভাবে বেতন আর মজুরির হিসেব করা, এটা কিন্তু শুধু পরীক্ষার খাতায় নম্বর পাওয়ার জন্য নয়, একটা নির্ভুল পেরোল সিস্টেম প্রতিষ্ঠানের প্রতি কর্মীদের ভরসা তৈরি করে, আইনি ঝামেলা থেকে বাঁচায় এবং ব্যবসার মূল ইঞ্জিনটাকে সচল রাখে। একবার ভাবলে অবাক হতে হয়, তাই না? একটা ব্যবসা বছরের পর বছর টিকিয়ে রাখতে আর কত শত জটিল আর্থিক ব্যবস্থা ঠিক এই একই রকম চমৎকার ও সুশৃঙ্খল লজিকের ওপর দাঁড়িয়ে আছে।